एवरीवन वेलकम टू टीन्स बाड़ी अरुणिमा। आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो। आज के अष्टम श्रेणीर अष्टम चैप्टारेर फसल उत्पादनेर चतुर्थ धाप जेटा हलो जलसेच सेइटा निये आलोचना शुरू करब। आगेर पर्वे आमी फसल उत्पादनेर प्रथम जे तीनटे धाप सेगुलो निये आलोचना करेछि, माने बीज बपन, माटी तैरी, तारपर सार प्रयोग एगुलो निये। तोमरा जदि सेई भिडियोटा ना देखे थाको गिये देखे निओ, आमी आई बाटने दिये देबो। चलो एखन शुरू करा जाक। आजकेर प्रथम टपिक हलो कि जलसेच। এই জলসেচ কি, যখনই আমরা কোনো চাষ করা হয় সেই চাষের বীজের যে অঙ্কুরোদ্গম সেটার জন্য প্রয়োজন কি, সেটার জন্য প্রয়োজন হয় জল। তারপর উদ্ভিদের যে ধরো বৃদ্ধি সেটার জন্য জল প্রয়োজন, যে কোনো জীবেরই বেঁচে থাকার জন্য জল প্রয়োজন। অর্থাৎ গাছের যে বীজের যে অঙ্কুরোদ্গম থেকে শুরু করে গাছের বৃদ্ধি, গাছের ফসল উৎপাদন সমস্ত স্টেজেতেই প্রয়োজন হয় জল। তাই জন্য বীজ দেওয়ার পর থেকে সেই জায়গাতে কিন্তু জলসেচ করা প্রয়োজন। এবারে জলসেচ কেন বলছে? জলসেচ হলো অনেক সময় কি হয়, জলসেচের মাধ্যমে জমিটাকে ভিজিয়ে রাখা হয়, আবার কিছু কিছু চাষের ক্ষেত্রে সেই জমিতে জল বেঁধে রাখা হয়, সেই জল বেঁধে সেই জায়গাকার গাছকে বড় করা হয়। যেমন ধানের ক্ষেত্রে ধান যখন চাষ করা হয় সেই জমিতে কিন্তু জল নির্দিষ্ট কিছু দিনের জন্য জল আটকে রাখা হয়, ঠিক আছে, মানে সেই জায়গাটায় সেই জমিতে পুরো জল ভর্তি করে রেখে দেওয়া হয়। সেই মানে জল জমা জমিতেই কিন্তু সেখানেই ধানের বৃদ্ধি ভালো হয়। সেই জন্য কিন্তু ধানের মধ্যে মানে চালের মধ্যে কিন্তু অনেকটা অংশ থাকে জল। তাহলে জলসেচের সংজ্ঞা কি? কোনো নির্দিষ্ট ফসল চাষের জন্য কোনো নির্দিষ্ট জমিতে জলের আর্দ্রতা ধরে রাখতে হয়। সেই কারণে সেই জমিতে চাষিদের কিছুদিন অন্তর অন্তর সেই জমিতে জল দিতে হয়। এইটাকেই বলছে হলো জলসেচ। এবার এই যে জলসেচ এইটা প্রাচীনকাল থেকেই চলে আসছে। যখনই চাষ করা হয় তখন তো জলসেচ করতেই হবে। প্রাচীনকালে কি করা হতো, ধরো যে জমিতে জলসেচ করা হচ্ছে তার আশেপাশে যে জলাশয় আছে, সেটা নদী হতে পারে, পুকুর হতে পারে, খাল বিল এরকম হতে পারে, সেই জায়গা থেকে জল এনে সেই জমিতে দেওয়া হতো। এক্ষেত্রে পরিশ্রম অনেক বেশি হতো। পরবর্তীকালে করা হলো কি, ধরো কিছুটা দূরে নদী আছে বা পুকুর আছে, এখান থেকে খাল কেটে নেওয়া হয়। সেই খাল কেটে নেওয়ার মাধ্যমে সেই খালের জলটাকে দেওয়া হতো এই জমিতে। এখন কি করা হয়, এখন বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন ধরো কিছুটা দূরে যে জলাশয় আছে সেইখান থেকে পাম্পের মাধ্যমে জলকে টেনে নিয়ে সেই জমিতে ব্যবহার করা হয়। এই যে পাম্প ব্যবহার করা হয়, এই পাম্প ডিজেলের সাহায্যে চলতে পারে, ইলেকট্রিসিটিতে চলতে পারে, বায়োগ্যাসের সাহায্যে চলতে পারে, সৌরশক্তি দিয়েও চলতে পারে, মানে নানা রকম পদ্ধতিতে সেটাকে ব্যবহার করা হয়। সেই পাম্পটাকে চালানো হয় এবং জলকে ওইখান থেকে নির্দিষ্ট যে জলাশয় সেখান থেকে সাক করে নেওয়া হয় এবং জমিতে ব্যবহার করা হয়। জলসেচের এই যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলোকে আমরা প্রধানত দুভাগে ভাগ করি। একটা হলো চিরাচরিত পদ্ধতি, মানে যেটা প্রাচীনকাল থেকে চলে আসছে, আর একটা হলো আধুনিক পদ্ধতি। এবার এই চিরাচরিত পদ্ধতিতে কিন্তু শ্রম অনেক বেশি লাগে, মানে কায়িক শ্রম লাগে, তাছাড়া পশুকেও ব্যবহার করা হয় এক্ষেত্রে। যেমন একটা হলো দড়ি, বালতি, পুলি, নালা পদ্ধতি। নাম থেকেই বুঝতে পারবে যে এক্ষেত্রে কি করা হয়, ধরো কুয়ো আছে বা কাছের কোনো জলাশয় আছে, সেই জলাশয়ের থেকে দড়ি বালতির সাহায্যে জলকে টেনে নেওয়া হয়। পুলি মানে হলো যেটা হলো কপিকলের মাধ্যমে কি করা হয়, ওখান দিয়ে দড়িটাকে এনে সেই বালতি ভরা যে জল সেটাকে দড়ির সাহায্যে টেনে নিয়ে আসা হয়। তারপর নালা কাটা হয়, ঠিক আছে, সেই নালার মাধ্যমে জমিতে জল দেওয়া হয়। নেক্সট হলো দোলানো বালতি পদ্ধতি। এখানে কিন্তু একাধিক লোকের প্রয়োজন। কি করা হয়, দুজনে মিলে দড়ি মানে একটা বালতিতে জল ভরে সেই বালতিটাকে দোলানো হয় এবং চারপাশের জমিতে জল দেওয়া হয়। নেক্সট হলো চেন পাম্প পদ্ধতি। এই পদ্ধতিতেও কি করা হয়, যে পাম্প চলে এবং সেখান থেকে কিন্তু জলকে টেনে আনা হয় এবং জমিতে দেওয়া হয়। ঢেকাল পদ্ধতি মানে হলো ঢেকি ব্যবহার করা হয়। মানে ধরো একটা কুয়ো আছে, তার পাশে ঢেকির মতো কোনো জিনিস রাখা হয়েছে। ঢেকি কি করে, যেদিকে ওজন পড়ে সেদিকে হেলে যায়, অন্য দিকটা উঠে যায়। এবার ধরো এমন একটা কুয়ো আছে, তার পাশে ঢেকি রাখা হয়েছে। এবার ঢেকিতে যখন আর ঢেকির এপাশের ঢেকিটাকে একজন কন্ট্রোল করছে। এবার এপাশের ঢেকিতে যখন চাপ দেয় তখন কি হয়, এপাশের ঢেকির সামনে যে কুয়ো আছে দড়ি বালতির সাহায্যে সেখান থেকে জল তুলে নেয়, তারপর একজন ওইখান থেকে জলটা নিয়ে
সেটা জমিতে দেওয়া হয়। আর নেক্সট হলো পার্শ্বিক চাকা পদ্ধতি বা রাহাত পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয়, একটা বড় কুয়ো আর একটা চাকার মতো মানে চাকা লাগে, এই চাকার গায়ে অনেকগুলো বালতি আটকে রাখা থাকে। এবার এই যে চাকাটা, এটা তো বিরাট বড় চাকা, এটাকে মানে পশুকে ব্যবহার করে সেই চাকাটাকে ঘোরানো হয়। ধরো যেমন বলদ ব্যবহার করা হচ্ছে, নিয়ে সেই চাকাটাকে ঘোরানো হচ্ছে। এবার ধরো তলার দিকে কুয়ো আছে, সেই চাকাটা ঘুরছে কন্টিনিউয়াস, তার ফলে কি হচ্ছে, যে বালতিটা ধরো জলের কাছে যাচ্ছে সেই বালতিটায় জল ভরে যাচ্ছে এবং ওপরে উঠে আসছে, তারপর সেখান থেকে সেই বালতিটা নিয়ে জমিতে জল দেওয়া হচ্ছে। এগুলো হলো সব চিরাচরিত পদ্ধতি। এই চিরাচরিত পদ্ধতির কতগুলো অসুবিধা আছে, দুটো প্রধান অসুবিধা। একটা হলো প্রচুর বেশি শ্রম লাগে, আর দ্বিতীয় হলো এই পদ্ধতিতে জল অনেক বেশি নষ্ট হয়। তাই জন্য বর্তমানে কিছু আধুনিক পদ্ধতি এসছে। এই পদ্ধতিতে জলের মানে জল যে নষ্ট সেটা অনেক কম হয় আর শ্রমও অনেক কম লাগে। যেমন ধরো ফোয়ারা পদ্ধতি। এই পদ্ধতিতে কি করা হয়, যেখানে ধরো জমি আছে সেই জমির পাশ দিয়ে পাইপ লাগানো হয় এবং সে পাইপের জায়গায় জায়গায় ছিদ্র থাকে, ঠিক আছে। এবার যখন ওই পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, সেই যে ছিদ্র দিয়ে ফোয়ারার মতো জল বার হচ্ছে এবং সেই জমিতে জল দেওয়া হচ্ছে। এবার এখানে কিভাবে জলের যে মানে জল অপচয় হয় না, কারণ যেহেতু ফোয়ারার আকারে পড়ে সেই জন্য জল অতিরিক্ত মানে একসাথে অনেকটা পড়ে না, যতটা প্রয়োজন জমিটা ভিজে গেলেই তারপর সেই পাইপটাকে খুলে নেওয়া হয়, তখন কাজ হয়ে যায়। তারপর হলো ড্রিপ পদ্ধতি। এটাও তাই, ওই একটা রকম পাইপ ব্যবহার করা হয়, তার মধ্যে জায়গায় জায়গায় কিছু দূর অন্তর অন্তর ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে টপ টপ করে জল পড়ে গাছের গোড়াতে, সেজন্যই ড্রিপ বলছে, ঠিক আছে। টপ টপ করে জল পড়ে এবং ওই টপ টপ করে জল পড়ার মাধ্যমে জমি কিন্তু ওই জলটা অনেক বেশি ভালো শোষণ করে নেয় এবং জমির আর্দ্রতাও বজায় রাখে। নেক্সট স্টেপ হলো আগাছা দমন। নামটা থেকেই বুঝতে পারছো যে আগাছাকে নষ্ট করা হয় এই ধাপে। এবার প্রশ্ন হলো আগাছা কি? কৃষকরা যে জায়গাতে চাষ করেন সেই জায়গাতে যে ফসলটা চাষ করছেন সেটা ব্যতীত অপ্রয়োজনীয় নানা রকম উদ্ভিদ জন্মায়, যেগুলোকে আমাদের প্রয়োজন নেই বা চাষিদের প্রয়োজন নেই, সেইগুলোকে বলে আগাছা বা উইড। এই আগাছা কি করে, সেই জমির যে ধরো জমিতে তো সার ব্যবহার করা হয়েছে, জল দেওয়া হচ্ছে, সেই জমির যে পুষ্টি তারপর জল এগুলো সব টেনে নেয়, বা সেই যে চাষের উদ্ভিদ সেইগুলোর যে পুষ্টি জল সেগুলোতে ভাগ বসায়। সেই কারণে আগাছাকে সরিয়ে ফেলা অত্যন্ত প্রয়োজন। কিছু আগাছা আছে যেগুলো পাশের যে উদ্ভিদ সেটাকে কিন্তু বড় হতে দেয় না, সেই জন্য আগাছাকে সরিয়ে ফেলা অত্যন্ত প্রয়োজন ফসল ভালো উৎপাদনের জন্য। এবার কথা হলো যে কিভাবে আগাছাগুলোকে সরিয়ে দেওয়া হয়, তাই তো। প্রথমে যখন ধরো বীজ বপন করার আগে যে জমি খোঁড়া হয়, সেই সময় জমিতে যে সমস্ত আগাছা থাকে সেগুলোকে খুঁড়ে নেওয়া হয়, মানে সেগুলো লাঙলের সাহায্যে বা কর্ষকের সাহায্যে খুঁড়ে দেওয়া হয় এবং সেগুলো জমির ওপরে চলে আসে এবং মূল ছিঁড়ে যায়, তার ফলে সেগুলো শুকিয়ে যায় এবং মাটির সাথে মিশে যায়। এটা তো হলো ফসল যখন বপন করার আগে। এবার বপনের পরে কি হবে, ধরো যে গাছটা চাষ হচ্ছে ফসলের জন্য সেইটার পোতা হয়ে গেছে, সেটার গ্রোথ এসে গেছে, তারপর যখন জল দেওয়া হচ্ছে তারপরে বেশ কিছু আগাছা গজিয়ে ওঠে। যে সমস্ত আগাছাগুলো ধরো একটু বড় বড় সাইজের হয় সেগুলোকে নিড়ানির সাহায্যে তুলে দেওয়া হয়। আর এটা যদি বিরাট বড় জমিতে হয় তাহলে তো সেটা হাতে করে এরকম করা সম্ভব নয়, তখন ব্যবহার করা হয় আগাছা নাশক। এবার এই যে আগাছা নাশক, এই আগাছা নাশক অনেক ধরনের হতে পারে। আমি যেমন ধরো বোর্ডে কিছু লিখেছি এক্সাম্পল, যেমন 2,4-D। 2,4-D এর পুরো নাম হলো 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড। খুব ভালো করে এই নামটা পড়ে রাখবে, ঠিক আছে, কারণ এই 2,4-D বলে আমরা চিনি। এই 2,4-D প্রধানত ব্যবহার করা হয় বড় বড় পাতাওয়ালা যে আগাছা হয় সেইগুলোকে নষ্ট করার জন্য। এই 2,4-D হলো পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত একটি আগাছা নাশক। এবার এই যে 2,4-D এটা হলো একটা সিস্টেমেটিক আগাছা নাশক বা উইডিসাইড। আগাছা নাশককে বলে উইডিসাইড। এটা কেন সিস্টেমেটিক, মানে কি, এটা যখন জমিতে দেওয়া হয় যে গাছগুলোকে মারার জন্য, মানে আগাছাকে নাশ করার জন্য, সেটা পুরো গাছটার কিন্তু সিস্টেমে গিয়ে কাজ করে, গিয়ে তারপর মেরে দেয়। এই 2,4-D ছাড়াও মেটালাক্লোর আছে, সিমাজিন আছে, গ্লাইফোসেট আছে, ড্যালাপোন, পিক্লোরাম, এগুলো সব আছে। কতগুলো নাম কিন্তু অবশ্যই তোমরা পড়ে রাখবে, আর 2,4-D এর পুরো নামটা কিন্তু অবশ্যই পড়তে হবে।
এবার কথা হলো, এই যে আগাছানাশক আমরা ব্যবহার করছি এগুলো তো অবশ্যই রাসায়নিক পদার্থ, তাই তো? এগুলো যখন আমরা ব্যবহার করব অবশ্যইভাবে মনে রাখতে হবে যে এগুলো কিন্তু অতিরিক্ত ব্যবহারের ফলে নানা ক্ষতি হতে পারে। কীরকম? ধরো অতিরিক্ত ব্যবহার যদি করা হয় তাহলে কিন্তু যে ফসল সেটাও নষ্ট হয়ে যেতে পারে। আর এইটার ক্ষেত্রে এইটা যখন চাষিরা ব্যবহার করবেন তাদের জন্য কিছু প্রিকশন আছে, সেটা হলো এগুলো যখন জমিতে দেওয়া হয় তখন কিন্তু তাদের নাক মুখ ভালোভাবে ঢেকে নিয়ে তারপর এগুলো স্প্রে করা উচিত, কারণ এগুলো যে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক আছে তাতে কিন্তু ক্ষতি করতে পারে। আপার রেসপিরেটরি ট্র্যাক মানে হলো আমাদের শ্বাস যে তন্ত্র তার ওপর দিকের অংশ, মানে এই ধরো নাসিকা, তারপর গলবিল, তারপর ধরো এই যে ট্র্যাকিয়া, এই অংশগুলোতে ক্ষতি করতে পারে। সেই জন্য যাতে স্প্রে করার সময় এগুলো চাষিদের নাকের মধ্যে দিয়ে ঢুকে তাদের কোনো ক্ষতি না করে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আসি কিছু আগাছার নাম জেনে নিতে হবে যে কোন কোন আগাছা হতে পারে। বেশ কিছু ঘাস আছে যেগুলো আগাছা হিসাবে জন্মায়, যেমন ধরো গুজ গ্রাস, কার্পেট গ্রাস, গিনি গ্রাস। এছাড়াও আরও নানা রকম উদ্ভিদ আছে, ছোট ছোট উদ্ভিদ হয় যেগুলো আগাছা, যেমন ধরো সিয়াম উইড, ক্লোভার, চেনোপোডিয়াম, পার্থেনিয়াম এগুলো। এর পরের ধাপ হলো কীট পতঙ্গের হাত থেকে ফসলকে রক্ষা করা। যে ফসল চাষ হচ্ছে সেই ফসলে অনেক সময় কীট পতঙ্গ আক্রমণ করে, সেগুলো কিন্তু ফসলের ক্ষতি করে। সেইগুলো থেকে ফসলকে রক্ষা করা কিন্তু এই ফসল উৎপাদনেরই একটি ধাপ। যে সমস্ত জীব এই উৎপন্ন ফসলের ক্ষতির মাধ্যমে চাষিদের অর্থনৈতিক ক্ষতি করে তাদেরকে বলছে পেস্ট। যেমন পঙ্গপাল গমকে খেয়ে নিয়ে গমের ক্ষতি করে, তাহলে পঙ্গপাল হলো গমের পেস্ট। উই পোকা হলো মাটির উদ্ভিদের মূল খেয়ে নেয়, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে হলো উই পোকাও একটা পেস্ট। তারপর ধরো কিছু উদ্ভিদের কাণ্ড কুড়ে কুড়ে খায় এমন পোকা আছে, তাদেরকে বলে স্টেম বোরার, সেটাও এদের এক একটা পেস্ট। তাহলে পেস্ট কি? পেস্ট হলো যেটা উদ্ভিদের যখন ফসল উৎপন্ন হচ্ছে সেটাতে ক্ষতি করে অর্থনৈতিক ক্ষতি সাধন করছে, তাদেরই বলছে পেস্ট। এবার এই যে পেস্টকে কন্ট্রোল করার জন্য কি ব্যবহার করি আমরা? কীটনাশক ব্যবহার করি। এবার এই যে কীটনাশক এটা নানা ধরনের হতে পারে, যেমন ধরো ইনসেকটিসাইড হতে পারে, মানে পতঙ্গ যদি একটা পেস্ট হয় সেক্ষেত্রে ব্যবহার হয়। হার্বিসাইড ছোট ছোট উদ্ভিদ গজালো যেগুলো মানে পাশের উদ্ভিদকে যে ফসল তার বৃদ্ধিতে বা ফসলকে হতে বাধা দিচ্ছে তা সেক্ষেত্রে ব্যবহার করা হয় হার্বিসাইড। তারপর হলো রোডেন্টিসাইড। রোডেন্টিসাইড হলো ইঁদুর এদেরকে মারার জন্য যে ব্যবহার করা হয় যে কীটনাশক সেটাই হলো রোডেন্টিসাইড। ব্যাকটেরিয়াসাইড হলো ব্যাকটেরিয়াকে মারার জন্য, কখনো গাছের মধ্যে কখনো ব্যাকটেরিয়ার আক্রমণ হয় সেক্ষেত্রে সেগুলোকে মারার জন্য ব্যবহার হয় ব্যাকটেরিসাইড। ফাঙ্গিসাইড, গাছের মধ্যে অনেক সময় ফাঙ্গাস লাগে, সেই ফাঙ্গাসকেও কিন্তু মারার জন্য ব্যবহার করা হয় ফাঙ্গিসাইড। নেক্সট হলো লার্ভিসাইড। এক্ষেত্রে এই যে মাটির মধ্যে যে লার্ভা থাকে বা ধরো কোনো প্রাণী এসে গাছের পাতাতে ধরো ডিম পারলো, সেখান থেকে লার্ভা তৈরি হলো, সেগুলোকে মারতে সাহায্য করে এই লার্ভিসাইড। এবার আসি এই যে কীটনাশক, এটাকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা রাসায়নিক আর একটা জৈবিক। এবার এই রাসায়নিক কীটনাশকের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো সেটা হলো ডিডিটি। ডিডিটির পুরো নাম অবশ্যই পড়বে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ঠিক আছে, প্রথম ডি ফর এই যে ডাইক্লোরো, দ্বিতীয় ডি ফর হলো ডাইফিনাইল, আর টি ফর হলো ট্রাইক্লোরো ইথেন। আরও একটা বহুল ব্যবহৃত কীটনাশক হলো বিএইচসি, বেনজিন হেক্সাক্লোরাইড। এছাড়াও আছে ম্যালাথিয়ন, ডিয়াজিনন, এগুলো। এই রাসায়নিক কীটনাশক ব্যবহারের কতগুলো প্রিকশন আছে, সেইটা মেনে যদি আমরা না ব্যবহার করি তাহলে কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে। তার প্রথম হলো যদি নির্দিষ্ট পরিমাণে না ব্যবহার করে তার থেকে বেশি হয়, সেটা কিন্তু জলের মাধ্যমে গিয়ে যখন কোনো জলাশয়ে পড়বে সেই জলাশয়ে প্রাণীদের ক্ষতি করতে পারে। দ্বিতীয় হলো অতিরিক্ত যদি ব্যবহার করা হয় বা খাদ্য বাজারজাত করার জাস্ট আগেই ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু খাদ্যের সাথেও এই যে কীটনাশক সেগুলো চলে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু সেই খাদ্যের মাধ্যমে মানব শরীরেও ঢুকে যেতে পারে। এবং এই যে কীটনাশক এগুলো কিন্তু যদি একটা নির্দিষ্ট বেশি পরিমাণ বারবার শরীরে প্রবেশ হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও হতে পারে। থার্ড হলো এটা কিন্তু খাদ্য শৃঙ্খলের মধ্যেও বিভিন্ন প্রাণীদের দেহে প্রবেশ করতে পারে এবং সেই প্রাণীদের ক্ষতি করতে পারে। চতুর্থ হলো উদ্ভিদের পরাগযোগে সাহায্য করে এমন কিছু উপকারী পতঙ্গও আছে, তাদেরকেও কিন্তু এরা মেরে ফেলে।
সেক্ষেত্রে কিন্তু সেটা একটা বড় সমস্যা যে ধরো উদ্ভিদের ধরো কীট মানে পরাগযোগে সাহায্য করে এমন কোনো পতঙ্গ সেটাকেও যদি মেরে ফেলে তাহলে কিন্তু পরাগযোগ না হলে কিন্তু ফসল উৎপন্ন হবে না। ফলে এই রাসায়নিক কীটনাশক অতিরিক্ত ব্যবহারের কিন্তু বেশ কিছু সমস্যা আছে। সেই কারণে বর্তমানে এই জৈবিক কীটনাশকের দিকে বেশি পরিমাণ ফোকাস করা হচ্ছে। যেমন ধরো বেশ কিছু বোলতা আছে, ভীমরুল, তারপর বিভিন্ন পাখি এরা আছে যেগুলো এই যে ক্ষতিকারক যে কীটপতঙ্গ হয় সেগুলোকে খেয়ে ফেলছে। এক্ষেত্রে আমরা খাদ্য শৃঙ্খলের যে খাদ্য যে সম্পর্ক সেইটাকে এখানে ব্যবহার করা হয়। এরপরে নেক্সট ধাপ হলো ফসল তোলা। এটার প্রধান দুটো স্টেপ আছে, একটা হলো মাড়াই আর একটা হলো ঝাড়াই। এক্ষেত্রে ফসল জাতীয় দানা শস্য জাতীয় যে উদ্ভিদের ক্ষেত্রে এই ঝাড়াই আর মাড়াইটাই বেশি পরিমাণ ব্যবহার করা হয়। সেটা হলো ধরো গম বা ধান যে মানে উদ্ভিদের এই যে দানা শস্য জাতীয় যে ফসল সেটাকে কি করা হয় যে উদ্ভিদের বাকি গাছটা থেকে আলাদা করা হয়, খুব জোরে জোরে এটাকে মাটির ওপরে পেটানো হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কি হয় যে ভারী যে দানা শস্য সেগুলো ঝরে ঝরে পড়ে যায়। কখনো এই যে ফসলের ওপর সার বা গাধাকে দিয়ে হাঁটানো হয় তার ফলেও কিন্তু এই কাজটা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট হলো ঝাড়াই। এক্ষেত্রে কি করা হয় যে ভোজ্য অংশটা তো মাড়াই হয়ে গেল, তারপর যে বাকি যে ভুসি থাকে সেই ভুসি অংশটাকে মানে আলাদা করা হয়। এক্ষেত্রে কি করা হয় কোনো বড় পাত্রে এই যে দানা শস্যগুলোকে নেওয়া হয় যার সাথে ভুসি অংশটাও যুক্ত থাকে, এবার ওপর থেকে নিচের দিকে ফেলা হয়। তখন কি হয় যেগুলো ধরো এর সাথে শুকনো যে অংশগুলো থাকে সেগুলো বাতাসের সাহায্যে উড়ে যায় এবং যে দানা শস্য সেগুলো মাটিতে জমা হয়। বর্তমানে এই কাজটা কম্বাইন হারভেস্টার বা কম্বাইনের মাধ্যমে করা হয়। এটা একটা মেশিন যার সাহায্যে এই দুটো কাজ ঝাড়াই মাড়াই দুটোই হয়ে যায়। নেক্সট হলো ফসল সঞ্চয় করে রাখা। ফসল উৎপন্ন হওয়ার পর ফসলকে সঞ্চয় করাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এক্ষেত্রে কি করা হয় যে ফসল চাষ করা হয় সেই ফসলটাকে একটা নির্দিষ্ট কোনো জায়গায় জমা করা হয়। তার আগে কিন্তু সূর্যালোক ভালোভাবে এগুলোকে সূর্যের আলোকে রেখে সেগুলোকে শুকনো করে নেওয়া হয়, কারণ যদি এর ভিতরে আর্দ্রতা থেকে যায় সেখান থেকে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। বর্তমানে নানা রকম যে ফসল জমা করার যে জায়গাগুলো আছে সেই জায়গায় বায়ু শূন্য করে কিন্তু সেই ফসলগুলোকে রাখা হয়, সেগুলো বহুদিন অবধি থাকতে পারে। কোনো জায়গায় তাপমাত্রা কন্ট্রোল করা হয়, মানে তাপমাত্রাকে অনেকটা কমিয়ে দেওয়া হয়, সেই ঠান্ডা জায়গায় ফসল অনেক দিন অবধি ভালো থাকে। এই যে ফসল জমা করার জন্য যে বায়ুশূন্য ঘর ব্যবহার করা হয় সেটাকে বলে সাইলো। আর এই যে ঘরগুলো রাখা হয় সেগুলোর ভিতরে আর্দ্রতাও যাতে বেশি না থাকে, বায়ু শূন্য হয়, কোনো রকম কীটপতঙ্গ যাতে ঢুকতে না পারে, পেস্টিসাইড মানে পেস্ট যাতে না ঢুকতে পারে সেই দিকে খেয়াল রাখা হয়। ইঁদুর যাতে এর ভিতরে না ঢুকতে পারে সেদিকে নজর দেওয়া হয়। বর্তমানে এই যে শস্যাগার এর ভিতর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করে রাখা হয়, তার ফলে কি হয় ইঁদুর যদি কখনো ভেতরে ঢুকেও থাকে তারা বেঁচে থাকতে পারে না, মারা যায়। এইভাবে কিন্তু ফসলকে জমা করা হচ্ছে। আজ এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করব। আর তোমরা কিন্তু এই ভিডিওটা লাইক করতে একদম ভুলো না, আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।